ক্লাস 12-এর ইতিহাসে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী ছোট প্রশ্নগুলো। প্রথমেই আছে মাল্টিপল চয়েস, যেগুলো তার মধ্যে থেকে আমরা উত্তরগুলো বেছে নিই। 1 নম্বর, লিনলিথগো প্রস্তাব ঘোষিত হয় 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। 2, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের ওপর আগামী তারিখে চেক বলে মন্তব্য করেন ক্রিপস প্রস্তাবকে। 3, কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই। নেক্সট। 4, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, তার সহযোগী ছিলেন অজয় মুখোপাধ্যায় বা সুশীলচন্দ্র ধারা, কিন্তু সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। 5, ভারত ছাড়ো আন্দোলনের সরকারি দমননীতির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন 21 দিন। 6, সুভাষচন্দ্র কলকাতা থেকে পলায়ন করেন 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। 7, জাপানের হাতে বন্দী সেনারা যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হন তিনি হলেন ক্যাপ্টেন মোহন সিং। তার নেতৃত্বেই প্রথম সেনাবাহিনী গঠিত হয়েছিল। পরে তার দায়িত্ব নিয়েছিলেন রাসবিহারী বসু এবং তারও পরে সুভাষচন্দ্র বসু, কিন্তু প্রথম এই দায়িত্ব গ্রহণ করেছিলেন বা এই সেনাদল গঠনের ডাক দিয়েছিলেন ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট, এটা হচ্ছে 8 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি নিযুক্ত হন রাসবিহারী বসু। 9, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে সেটি হল কোহিমা। মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটি প্রথম আজাদ হিন্দ ফৌজ দখল করেছিল। 10, রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। 11, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, এই গানটি রচনা করেন সুকান্ত ভট্টাচার্য। কখন রচনা করেন? রচনা করেন আজাদি সেনাদের মুক্তির দাবিতে যখন বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ রশিদ আলী দিবস যে সময়টা পালিত হচ্ছিল সেই সময়টার ওপর ভিত্তি করেই এই গানটি রচিত হয়েছিল, সুকান্ত ভট্টাচার্য রচনা করেছিলেন। নেক্সট, যে জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম হলো তলোয়ার, সবাই জানে তার নাম হলো তলোয়ার। 13, সরকার ও নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেন যে কংগ্রেস নেতা তিনি হলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট, এটা হচ্ছে 14 নম্বর, CR ফর্মুলা প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। 15, ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় 1945 খ্রিস্টাব্দে। মন্ত্রী মিশন ভারতে আসে 1946 খ্রিস্টাব্দে। 17, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহেরু। 18, গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। 19, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। কোথায় পাশ হয়? ব্রিটেনের আইনসভায় পাশ হয়েছিল। 20, 1947 খ্রিস্টাব্দের সীমানা কমিশনের প্রধান ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ। 21, ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয় 1921 খ্রিস্টাব্দে। 22, এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিল জাপান। 23, হিদেকি তোজো যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেটি হল জাপান। 24, শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। 25, জাপানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয় 1942 খ্রিস্টাব্দে। 26, সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন? ইন্দোনেশিয়ার। এবার হচ্ছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। লিনলিথগো প্রস্তাব
কবে হয়েছিল? 1940 খ্রিস্টাব্দে। তাহলে লিনলিথগো প্রস্তাবের সঙ্গে 1940। নৌবিদ্রোহ 1946। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1943। ক্রিপস মিশন 1942। পরের স্তম্ভে চলে যাই। তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর সঙ্গে ম্যাচ হবে সতীশচন্দ্র সামন্ত। পুলিশের গুলিতে নিহত মাতঙ্গিনী হাজরা। আজাদ হিন্দ ফৌজ রাসবিহারী বসু। সরকার এবং নৌবিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা কে করেছিলেন? মধ্যস্থতা করেছিলেন বল্লভভাই প্যাটেল। এবার চলে যাই সংক্ষিপ্ত প্রশ্নে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। একের দাগের লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কি? 1940 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অর্থ সম্পদ এবং সেনাবাহিনীকে যাতে বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ব্যবহার করতে পারে, সেই জন্য ভারতের নেতাদের খুশি করতে তৎকালীন বড়লাট লিনলিথগো ভারতীয়দের সামনে কতগুলি প্রস্তাব দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? 1940 খ্রিস্টাব্দে। কে দিয়েছিলেন? বড়লাট লিনলিথগো। কেন দিয়েছিলেন? প্রস্তাবগুলি দিয়েছিলেন যাতে ভারতীয় নেতারা খুশি হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অর্থ সম্পদ সেনাবাহিনীকে ব্যবহার করতে দেয় ইংরেজদের। এই জন্য 1940 খ্রিস্টাব্দে বড়লাট লিনলিথগো কতগুলি ভারতের জন্য প্রস্তাব রাখেন। একে বলা হয় লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব, কারণ 1940 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তিনি এই প্রস্তাবগুলি দিয়েছিলেন। নেক্সট, কংগ্রেস কেন আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে? কংগ্রেস 1940 খ্রিস্টাব্দের ওয়ার্ধা অধিবেশনে এই আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তার কারণ, এতে পূর্ণ স্বাধীনতা দেবার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সেই জন্যই কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। নেক্সট, ক্রিপস মিশন কবে এবং কী উদ্দেশ্যে ভারতে আসে? 1942 খ্রিস্টাব্দের 23শে মার্চ ক্রিপস ভারতে এসেছিলেন। কী উদ্দেশ্যে? না, এশিয়ায় জাপানি আক্রমণের আশঙ্কায় এবং ইংরেজদের উপনিবেশগুলি দখলের আশঙ্কায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অর্থ সম্পদকে কাজে লাগানোর ইচ্ছায় ভারতীয়দের খুশি করার জন্য এবং আলোচনা করার জন্য ক্রিপস ভারতে আসেন। তাহলে কবে এসেছিলেন? 1942 খ্রিস্টাব্দের মার্চ মাসে 23শে মার্চ এসেছিলেন। কেন এসেছিলেন? জাপানি আক্রমণের বিরুদ্ধে যাতে ভারতীয়দের অর্থ সম্পদকে সাহায্য হিসাবে পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করার জন্যই ক্রিপস ভারতে এসেছিলেন। নেক্সট, আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ঘোষণার পরে সরকার তাৎক্ষণিক কী পদক্ষেপ নিয়েছিল? তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে সমস্ত কংগ্রেস নেতাকে সেই দিন রাত্রের মধ্যেই সরকার গ্রেপ্তার করেছিল। ভারত ছাড়ো আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখুন। ভারত ছাড়ো আন্দোলনের কয়েকজন নেতা হলেন, সেই সময় যেহেতু জাতীয় কংগ্রেসের নেতারা সবাই গ্রেপ্তার হয়েছিলেন, তাই সমাজতান্ত্রিক কংগ্রেসের যে নেতারা ছিলেন, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, নরেন্দ্র দেব, এরা ছিলেন এই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। এবং এই আন্দোলনের নেত্রী হিসাবে আমরা সরোজিনী নাইডু, আমরা মাতঙ্গিনী হাজরা প্রমুখের কথাও আলোচনা করতে পারি। এছাড়াও অরুণা আসফ আলী, অচ্যুত পট্টবর্ধন, যোগেশ চ্যাটার্জি প্রমুখের নাম আমরা করতে পারি। এরা ছিলেন আগস্ট আন্দোলনের নেতা।
ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম লেখো। সুচেতা কৃপালনি, মাতঙ্গিনী হাজরা, এছাড়া ছিলেন অরুণা আসফ আলী, কনকলতা বড়ুয়া, তিনি আসামের। পাঞ্জাবে ছিলেন ভোগেশ্বরী ফুকননী, এইরকম নেত্রীরা যুক্ত ছিলেন। নেক্সট, কোন দেশে এবং কার পরিচালনায় আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র চলতে থাকে? কোন দেশে? জার্মানিতে। কোন শহরে? বার্লিনে। আজাদ হিন্দুস্তান বেতার কার পরিচালনায় পরিচালিত হয় নাম্বিয়ার নামক একজন দেশপ্রেমিকের নেতৃত্বে। তাহলে নাম্বিয়ারের নেতৃত্বে আজাদ হিন্দুস্তান বেতার জার্মানির বার্লিনে পরিচালিত হতে থাকে। আর যদি বলে কে প্রতিষ্ঠা করেন, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন, কিন্তু ওটা চালিয়েছিলেন নাম্বিয়ার নামক একজন দেশপ্রেমিক। নেক্সট, রাসবিহারী বসু কে ছিলেন? রাসবিহারী বসু ছিলেন ভারতের একজন জাতীয়তাবাদী নেতা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় এই রাসবিহারী বসুকে, যিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন বা গঠন করেছিলেন। কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আজাদ হিন্দ বাহিনীর কয়েকজন উল্লেখযোগ্য সেনাপতি বা সেনাধ্যক্ষের নাম লেখো। আজাদ হিন্দ বাহিনীর উল্লেখযোগ্য সেনাপতি ছিলেন শাহনওয়াজ খান, পি.কে. সহগল এবং ধিলান। এছাড়াও ছিলেন ঝাঁসির রানী বাহিনীর নেত্রী লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সহগল। আগে নাম ছিল লক্ষ্মী স্বামীনাথন, বিবাহের পরে তার পদবি হয়ে যায় লক্ষ্মী সহগল। তাহলে কে কে হলো? শাহনওয়াজ খান, ক্যাপ্টেন ধিলন আর পি.কে. সহগল এবং লক্ষ্মী স্বামীনাথন। কার নেতৃত্বে কোথায় আজাদ হিন্দ সরকার গঠিত হয়? সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1943 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠিত হয়। রশিদ আলী দিবস কি? আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি গোটা ভারত জুড়ে প্রবল বিক্ষোভ দেখা দেয়। এই দিনটি প্রতিবাদ হিসাবে রশিদ আলী দিবস নামে পালিত হয়। 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। রশিদ আলী কে ছিলেন? আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। আমরা চলে যাচ্ছি 13 দাগে। কে কবে CR ফর্মুলা প্রকাশ করেন? 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে চক্রবর্তী রাজা গোপালাচারী CR ফর্মুলা প্রকাশ করেন। পরের প্রশ্ন, যাকে রাজাজি সূত্র বলা হয়। পরের প্রশ্ন, ওয়াভেল পরিকল্পনা কি? ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে 1945 খ্রিস্টাব্দের 14 জুন তৎকালীন বড়লাট ওয়াভেল জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের কাছে কতগুলি প্রস্তাব রাখেন। একেই বলা হয় ওয়াভেল পরিকল্পনা। নেক্সট, সিমলা বৈঠকে কারা প্রতিনিধিত্ব করে? সিমলা বৈঠকে প্রতিনিধিত্ব করেছিলেন কংগ্রেসের পক্ষে মৌলানা আবুল কালাম আজাদ আর মুসলিম লীগের পক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ। মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? মন্ত্রী মিশনের সদস্য ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার পেথিক লরেন্স এবং A.V. আলেকজান্ডার। নেক্সট,
কে কবে এবং কোথায় লাহোর প্রস্তাব উত্থাপন করেন? 1940 খ্রিস্টাব্দের মার্চ মাসে বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী ফজলুল হক তিনি লাহোরে এই লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন লীগের লাহোর অধিবেশনে। কে করেন? ফজলুল হক, বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী, লাহোর প্রস্তাব উত্থাপন করেন। অর্থাৎ এই প্রস্তাবের দ্বারা প্রথম পাকিস্তানের কথা সরকারিভাবে মুসলিম লীগ ঘোষণা করে। কারা কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়? মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট পৃথক পাকিস্তানের দাবি নিয়ে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। অন্তর্বর্তী সরকারের কয়েকজন কংগ্রেসি মন্ত্রীর নাম লেখো। অন্তর্বর্তী সরকারের কয়েকজন কংগ্রেসি মন্ত্রী হলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। এদের নাম দিলেই হবে। ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়? ভারতের স্বাধীনতা আইনে বলা হয়, এটা পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ব্রিটেনের রাজসভায়, ব্রিটেনের আইনসভায় এটি পাশ হয়। এতে বলা হয় যে কিছুদিনের মধ্যেই ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করবে। ভারত দুটি পৃথক ডোমিনিয়নে বিভক্ত হবে। একটি হবে হিন্দু প্রধান অঞ্চল নিয়ে ভারত বা ইন্ডিয়া, অন্যটি হবে পাকিস্তান। এই কথাই বলা হয়। শগুনতন্ত্র বলতে কি বোঝায়? জাপানে বিভিন্ন শিল্পপতি গোষ্ঠীর নেতৃত্বে যে শাসন ব্যবস্থা চলেছিল তাকে বলা হতো শগুনতন্ত্র। মেইজি পুনরুত্থান কি? জাপানের সম্রাটের হাতে আবার ক্ষমতা ফিরে আসে এবং সম্রাটের নেতৃত্বে যে ক্ষমতা দখল জাপানে, একেই বলা হয় মেইজি পুনরুত্থান। প্রথম ও চীন জাপান যুদ্ধ কবে হয়? 1894-95 প্রথম চীন জাপান যুদ্ধ এবং 1937 থেকে 1945 দ্বিতীয় চীন জাপান যুদ্ধ হয়েছিল। কে কবে কাদের কাছে 21 দফা দাবি পেশ করে? জাপান চীনের কাছে 1915 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি 21 দফা দাবি পেশ করে। টানাকা মেমোরিয়াল কি? জাপানের সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধনীতি গ্রহণের যে দাবি জানান তাকেই বলা হয় টানাকা মেমোরিয়াল। পরের প্রশ্ন, কে কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে? 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবারে বোমা বর্ষণ করে। কে কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? চীন মাঞ্চুরিয়া আক্রমণ করে। মেজর ফুজিওয়ারা কে ছিল? মেজর ফুজিওয়ারা ছিলেন জাপানের একজন মেজর, যিনি ভারতের বন্দী সেনাবাহিনীকে ভারতের মুক্তি সংগ্রামে ব্যবহার করার ডাক দিয়েছিলেন বা চেষ্টা করেছিলেন। তিনি হলেন মেজর ফুজিওয়ারা, যিনি 1941 খ্রিস্টাব্দে ফুজিওয়ারা কিকন নামে একটি ঘোষণায় ভারতের সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করেছিলেন, জাপানের হাতে বন্দী ভারতীয় সেনাবাহিনীকে। ফারারবার্গ বক্তৃতা কি?
সিঙ্গাপুরের ফারার পার্কে 1942 খ্রিস্টাব্দের 15ই ফেব্রুয়ারি মেজর ফুজিওয়ারা ভারতীয় বন্দী সৈন্যদের কাছে যে বক্তব্য রাখেন, জাপানের হাতে বন্দী ভারতীয় সৈন্যদের কাছে যে বক্তব্য রাখেন, তাকে বলা হয় ফারার পার্ক বক্তব্য। ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন হো চি মিন। কোন সম্মেলনে এবং কবে ভিয়েতনাম স্বাধীনতা পায়? ভিয়েতনাম স্বাধীনতা পায় 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকার্ণ, আর ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা। তাহলে আমরা এই পর্যন্ত ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর ছোট প্রশ্নগুলো আলোচনা করলাম। ভেরি কেয়ারফুলি, খুব ভালোভাবে এই প্রশ্নগুলো তোরা দেখবি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো নাম্বার পাওয়ার জন্য।